পক্ষ থেকে ছাত্র শিবির যেভাবে নিজে করবে না, আবার কাউকে সেটা করতেও দিবে না। আপনার যে আদর্শ চর্চার ইচ্ছে হয় আপনি সেটা করতে পারেন, আমাদের পক্ষ থেকে আপনাকে কখনো কোনো আদর্শ চাপিয়ে দেওয়া হবে না। আপনার আদর্শ সম্পর্কে স্টাডি করবেন, জানবেন, আপনার ভালো লাগলে গ্রহণ করবেন অথবা গ্রহণ করবেন না। কিন্তু আদর্শ নিয়ে চাপাচাপির যে রাজনীতি, চেতনার যে চাপাচাপির রাজনীতি, এগুলো বাংলাদেশে অতীতে হয়েছে, আর ভবিষ্যতে হবে না। ফাও খাওয়ার একটা রাজনীতি বিভিন্ন ক্যান্টিনগুলোতে, হোস্টেলের ক্যান্টিন হতে পারে অথবা কলেজের ক্যান্টিন হতে পারে, এই ফাও খাওয়ার রাজনীতিটা স্টপ করতে হবে। হল দখল, সিট দখলের রাজনীতি, এগুলো স্টপ করতে হবে। এরপর হচ্ছে আরেকজনের উপরে যে কোন একটা বিষয়কে চাপিয়ে দিয়ে তাকে জোর করে নিয়ে যাওয়া, এই বিষয়গুলোকে বন্ধ করতে হবে। আমরা এই সমাজে কোনো দুর্নীতি হোক এটা চাই না। আপনি জুলাই আন্দোলনে যারা আহত, যখন 5ই আগস্টের পর আমি বিভিন্ন হসপিটালগুলোতে গিয়েছিলাম, তখন সবারই একটা আকুতি, ভাই আপনারা একটা বিষয় নিশ্চিত করেন যে সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ করুন। যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে আমাদের এই রাষ্ট্র পৃথিবীর বুকে অনেক মর্যাদাশীল একটা রাষ্ট্র হিসেবে এবং অর্থনৈতিক যে সমৃদ্ধি অনেক উপরে বা অনেক ডেভেলপমেন্টের জায়গায় সেটা পৌঁছানো সম্ভব। তার একবার হায়ার স্টাডি পর্যন্ত টোটাল এই জার্নিটার মধ্য দিয়ে যত ধরনের লজিস্টিক সাপোর্ট প্রয়োজন ছাত্র শিবিরের আয়োজনের সবটুকুই আছে। এজন্য আমরা একাডেমিকলি যিনি যে পজিশনে আছেন তাকে সবচেয়ে ভালোটুকু করার বিষয়ে উৎসাহ দিই, গাইডলাইন দিই। এরপরে হচ্ছে আমাদের অনেকগুলো বিভাগ রয়েছে, যেমন আপনি যদি সাহিত্য চর্চার মধ্যে আপনার খুব ভালো আগ্রহ থাকে তাহলে সাহিত্য আড্ডা, আমাদের অনেকগুলো প্রায় 15টার মতো সাহিত্য পত্রিকা আমরা বের করে থাকি। এই পত্রিকাগুলোর সাথে আপনি কানেক্ট হতে পারেন, সেখানে আপনি আপনার সাহিত্যের প্রতিভার বিকাশ সাধন করতে পারেন। আমাদের টোটাল 34টি বিভাগ, এর মধ্যে কালচারাল বিভাগ, শিক্ষা বিভাগ, শিক্ষা বিভাগের মধ্য দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীর একাডেমিক সাইটটা নিয়ে কাজ করি। আমাদের HRM বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই বিভাগের মধ্য দিয়ে আপনি ভবিষ্যতে ক্যারিয়ারে কোথায় যাবেন, আপনার যাবতীয় যত ধরনের ট্রেনিং প্রয়োজন রয়েছে, যত কোচিং প্রয়োজন আছে, সবকিছুর সাপোর্ট সেখান থেকে আমরা দিয়ে থাকি। আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে, আপনাদের দেশের বাইরে পড়তে যেতে চান তাহলে সেখানেও আপনার জন্য হায়ার স্টাডি যাবতীয় গাইডলাইন এবং সাপোর্ট, এবং সেখানে শুধু সাপোর্ট না, আপনি সেই বিশ্ববিদ্যালয় বা যেখানে যেতে চান সেখানে তাদের সাথে একটা অ্যালামনাইদের সাথে কানেক্ট করিয়ে দেওয়া সহ, ব্রিজিং তৈরি করে দেওয়া সহ নানান আয়োজন আমরা করে থাকি। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের এই আয়োজনগুলো সম্পর্কে আপনারা জানবেন, আপনার পক্ষ থেকে যতটুকু উপকার গ্রহণের সুযোগ রয়েছে ছাত্র শিবির তার সবটুকু আপনাকে দিতে প্রস্তুত আছে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জুলাই আমাদের স্বপ্নগুলো এই সমাজে সত্যিকার অর্থে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা প্রস্তুত আছেন? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই, ছাত্র শিবিরের যে আপনাদের প্রতি অনুরোধ বা আহ্বান, বা আমরা যে চিন্তা, যে থিমকে লালন করি, সেটা হলো যিনি ভালো তাকে প্রত্যেকটা জায়গায় ভালো হইতে হয়। আপনি আপনার একাডেমিকলি ভালো, কিন্তু আপনি আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে নিকৃষ্ট সন্তান। আমরা এমন ভালো ছাত্র চাই না। আপনি শিক্ষকদের কাছে যেভাবে ভালো ছাত্র হবেন, আপনি একাডেমিকলি যেভাবে সাউন্ড হবেন, আপনি আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন। আপনি আপনার বন্ধুদের কাছে সবচেয়ে ভালো বন্ধু হবেন, আপনি আপনার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন। এভাবে করে প্রত্যেকটা জায়গায় আপনি সবচেয়ে সেরা মানুষ হবেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সেরা বান্দা হবেন। আর এর মধ্য দিয়ে আমরা এই দুনিয়ার ক্যারিয়ারে যেভাবে সফল হব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আবার ঠিক একইভাবে অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার, কাল কিয়ামতের মাঠেও আমরা আল্লাহ তাআলার কাছে সফল বান্দা হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা বলবেন, যখন আমরা আল্লাহর কাছে সফল হিসেবে স্বীকৃতি পাবো, তখন আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যে আমার এই বান্দাদেরকে তারা আজকে যে সফল হয়েছে তাদেরকে জান্নাতের দিকে ফেরেশতারা সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা সেই সংবর্ধনার জন্য অপেক্ষা করব, এবং সেই সফলতাকে আল্লাহ তাআলা ফাউজান আজিমান, ফাউজান কাবীরা, সবচেয়ে বড় সফলতার কথা বলেছেন। যে যারা সেদিন সফল হবে তাদের কাছে দুনিয়ার অনেক না পাওয়া, অনেক অর্জন যদি তাদের কাছে নাও থাকে, আর সেদিন তারা আলটিমেটলি আল্লাহর কাছে চূড়ান্ত বিজয়ী, চূড়ান্ত সফল ব্যক্তি হিসেবে পরিণত হবে। আমরা আপনাদেরকে সেই সফলতার দিকে আহ্বান করছি। এখন যদি পরিবারের সদস্য হিসেবে চিন্তা করি, আমি এখানে কারো না কারো সন্তান, তাহলে আমার সন্তান হিসেবে বাবা মায়ের মধ্যে দায়িত্ব কর্তব্য রয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, যে তুমি আল্লাহর গোলামির পরে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে তুমি তোমার পিতামাতার প্রতি সদাচরণ করবে। এই পিতামাতার সদাচরণের ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, একবার এক সাহাবী আল্লাহ রাসূল এসে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে হক অথবা পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে, কে আমার সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। এরপরে বলছে এরপরে কে? তোমার মা, তোমার বাবা। তিনবার বলেছেন। তিনবার পরে যখন আবার জিজ্ঞেস এরপর কে, বলেছেন তোমার বাবা।
তাহলে এই পৃথিবীতে আমার বাবা মায়ের প্রতি আল্লাহর পরে সবচেয়ে বেশি হক এবং দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে। অনেকগুলো গবেষণার মধ্য দিয়ে এসেছে যে একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করেন, ভূমিষ্ঠ হয়, এটাকে অনেক রিসার্চের মধ্য দিয়ে নিয়ে আসা হয়েছে যে পরিমাণ কষ্ট অনুভব করেন, অর্থাৎ একজন জীবন্ত মানুষের যদি আপনার হাড়গুলোকে ভেঙে ফেলা হয়, সবগুলো হাড়কে একসাথে করে ভেঙে ফেলেন, এই জীবন্ত অবস্থায় একজন মানুষ যতটা কষ্ট পায়, একজন মা তার সন্তানকে গর্ভধারণ ভূমিষ্ঠ করার সময় তার চেয়ে বেশি কষ্ট পায়। তাহলে সে মায়ের প্রতি আমাদের কতটা রেসপেক্ট থাকা দরকার। তাহলে সন্তান হিসেবে আমি আমার সেই পরিচয় বহন করবো। আমি যদি চিন্তা করি আমি কারো ভাই, কারো বোন, হয়তো বড় ভাই অথবা বড় বোন, তাহলে এই বড় হিসেবে আমার ছোটর প্রতি স্নেহ করা, আবার যখন আমি ছোট পজিশন থেকে চিন্তা করব তখন বড়দের প্রতি আমার শ্রদ্ধা করা, এই অনুভূতিগুলো, এই জায়গাগুলো, এই আত্মপরিচয়গুলো আমাদেরকে আজকে সচেতন হওয়া বড় বেশি প্রয়োজন। আজকে আপনি যখন সমাজের একজন মানুষ হিসেবে চিন্তা করবেন, তাহলে এই সমাজের মানুষগুলোর প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। এই সমাজের যার সাথে আপনার যে রিলেশন, আপনার আত্মীয় স্বজন রয়েছে, অথবা আপনার বন্ধু বান্ধব রয়েছে, অথবা প্রতিবেশী রয়েছে, তাদের প্রতি আপনার কোনো না কোনো ভাবে দায় দায়িত্ব রয়েছে। তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, তাদের কোনো একটা বিষয়ে সহযোগিতা করা, তারা যদি কোনো বিপদে পড়ে তাদেরকে আপনি সহযোগিতার পাশাপাশি ধৈর্য ধারণের উপদেশ দাও। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তাদেরকে ধৈর্য ধারণ করা এবং সত্যের উপদেশ দেওয়া, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা কি পারবো? পারবো তো ইনশাল্লাহ। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটাতে আমি কথা বলতে চাই, ক্যারিয়ারের বিষয়। এখানে বলা হচ্ছে ক্যারিয়ার জ্ঞান। নিঃসন্দেহে শিক্ষকরা, দায়িত্বশীলরা বলেছেন ক্যারিয়ার মিনস, আমরা শুধুমাত্র অনেক সময় বুঝি যে একটা প্রফেশন, এটাকেই ক্যারিয়ার বুঝতেছি না। ক্যারিয়ার মানে হচ্ছে একটা জার্নি, একটা জার্নির মধ্য দিয়ে যাওয়া, একটা রেসের মধ্য দিয়ে যাওয়া, একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা এন্ডিং পয়েন্টে সর্বোচ্চ অর্জন এবং সফলতার মধ্য দিয়ে উত্তীর্ণ হওয়াটাকে একটা সামগ্রিক ক্যারিয়ার বলা হয়। এখন আসেন আমরা যদি দেখি যে পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? আলমে আরোহাতে ছিলাম। আল্লাহ তাআলা রূহগুলোকে সৃষ্টি করে এক জায়গায় রেখেছেন, আপনাকে দুনিয়ার পাশাপাশি অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার, এই সামগ্রিক ক্যারিয়ারের বিষয়গুলোই ছাত্র শিবির আমাদের কাছে, আপনাদের কাছে উপস্থাপন করে। এখন আসেন, আপনারা এখানে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, নিঃসন্দেহে এক একজন এক একটা সাবজেক্ট, এক একটা স্বপ্ন আপনাদের আছে। এখন আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে দিই, সেটা হলো অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ে আমাদের মাঝে হীনমন্যতা কাজ করে। আপনাদের মাঝে কি হীনমন্যতা কাজ করে? না, এই হীনমন্যতা কাজ করা যাবে না। আপনি মনে করবেন আপনার যদি যোগ্যতা, দক্ষতা, কোয়ালিটি থাকে, পৃথিবীর যে প্রান্তেই থাকেন, যে প্রতিষ্ঠানেই থাকেন না কেন, একটা না একটা পর্যায়ে আপনি সেটার বিকাশ সাধন করতে পারবেন এবং অবশ্যই আপনি সফল হতে পারবেন। আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ, মানে এই কলেজে জীবনানন্দ দাশ পড়াশোনা করেছেন, এরপরে বিশ্বেষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর, তিনিও এই কলেজ থেকে পড়াশোনা করেছেন, এইভাবে আরো নানান ব্যক্তিরা এখান থেকে পড়াশোনা করেছেন। তো আমরা যদি ভবিষ্যতে চিন্তা করি, আপনাদের এখানে যারা আছেন আজকে আমার সামনে, তাদের মধ্য থেকে অনেকগুলো নাম আজ থেকে 30 বছর পর, 50 বছর পর, 100 বছর পর বা 200 বছর পর মানুষ স্মরণ করবে। সেই প্ল্যান কি আমরা নিতে পারি না? পারি। তাহলে সেটার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে দুনিয়ার এই ক্যারিয়ারের জন্য আমাকে যদি প্রশ্ন করেন, ভাই এটা কি সহজ মনে হয় না কঠিন মনে হয়? আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ কাজটা হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট করা আর ভালো একটা প্রফেশনে যাওয়া। এখন বলতে পারেন, ভাই এটা কিভাবে? এটা হলো জাস্ট আপনার সিদ্ধান্ত। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি এটা করবই করব, তাহলে পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এসএসসিতে প্লাস পাবো, এটা আপনাকে পেয়ে বসছে, কেউ আপনাকে থামাইতে পারে নাই। ইন্টারমিডিয়েটে সেম, আবার এখনো অনার্সে এসে আপনি ভালো রেজাল্ট করবেন, আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। এজন্য একটা কথা মনে রাখবেন যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় বেড়ে উঠছেন, এটা বড় বিষয় না, বরং আপনি আপনার নিজেকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান, কোথায় স্বপ্ন দেখতে চান, কোথায় নিজের অবস্থানটা তৈরি করবেন, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার সফলতা ব্যর্থতা। কোথায়? শুধু অনলাইনে ছিলেন না মাঠেও ছিলেন? মাঠে, অনলাইনে, সব জায়গায় ছিলেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এই জুলাইয়ের যে স্পিড, জুলাইয়ের যে শাহাদাত, জুলাইয়ের যে রক্ত, আমরা কি সেটা ভুলে যাব? আমরা ভুলে যাব না। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, আমাদের বোনদেরকে হারিয়েছি, আমাদের প্রতিবেশীদেরকে হারিয়েছি, সকল শ্রেণী পেশার সকল মানুষদেরকে এই আন্দোলনে জীবন দিতে হয়েছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই সমাজে অন্যায়কে প্রতিরোধ করা, এই সমাজে কোনো জুলুম হবে না, জুলুমকে প্রতিরোধ করা, এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, কোনো ধরনের বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা। এই যে তাদের জীবন দেয় এত এত বিষয়গুলোর কারণে, এখন সেই দায় দায়িত্ব পালন কি যারা শহীদ হয়ে গেছে তারা করবে, নাকি আপনাদেরকে করতে হবে?
আপনাদেরকে করতে হবে। আপনারা শহীদের উত্তরসূরি হিসেবে সে দায়িত্বকে কাঁধে তুলে নেবেন এবং কাঁধে তুলে নিয়ে এই সমাজে তাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করব। তাদের যে স্বপ্ন ছিল জুলুম নির্যাতন মূলোচ্ছেদ করা, ইসলামী ছাত্র শিবির 1977 সালে আমরা আমাদের এই লক্ষ্য স্থির করেছি যে আল্লাহর এই জমিনে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে এখানে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সদরূপ একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে কারো উপর কেউ জুলুম করবে না, বাড়াবাড়ি করবে না, কিছু চাপিয়ে দিবে না। আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি। এখন এই সমাজ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদেরকে নিজেদেরকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে কয়েকটা পরামর্শ। নাম্বার 1 হচ্ছে, যারাই সমাজে নেতৃত্ব দিতে চাইবে তাদেরকে অবশ্যই জ্ঞানের জায়গায় সমৃদ্ধ হতে হবে। ছাত্র শিবির একটা জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠা করতে চায়, জ্ঞান নির্ভর নেতৃত্ব তৈরি করতে চায়। আমাদের এই বাংলাদেশে আসলে কোনো কিছুর অভাব নাই। এখানে হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে, এখানে ন্যাচারাল রিসোর্স রয়েছে, কিন্তু এই রিসোর্সগুলোকে কাজে লাগানোর মতো যে নেতৃত্ব প্রয়োজন সে নেতৃত্ব নাই। বরং যারা এখানে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে রিসোর্সগুলোকে ধ্বংস করেছে, তাদের নিজেদের একান্ত নিজেদের পকেট ভারী করা লুটপাটের জন্য সেটাকে কাজে লাগিয়েছে। দুর্নীতি করে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা, বিশাল অ্যামাউন্ট তারা বেগম পাড়া বিদেশে বিভিন্ন জায়গায় তারা তাদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তো এই সম্পদগুলোকে যদি কাজে লাগাতে হয় তাহলে জ্ঞান ভিত্তিক একটি প্রজন্ম গড়ে তুলতে হবে। ছাত্র শিবিরের টোটাল কার্যক্রমগুলি আমাদের স্টাডি নির্ভর। এবং আপনি যদি খেয়াল করেন, পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম ছিল, নবী আলাইহিস সালামদের যে নেতৃত্বের কোয়ালিটি, এর মধ্যে আল্লাহ তাআলা দুটো বিষয় সবাইকে কমনলি দিয়েছেন। একটা হচ্ছে ইলম ওয়াল হিকমা, সকলেই জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী ছিলেন। এজন্য পৃথিবীকে যদি আপনি নেতৃত্ব দিতে চান, সব জায়গায় যেখানে নেতৃত্ব দিতে চান, আপনাকে জ্ঞানের জায়গায় সমৃদ্ধ হতে হবে। তো জ্ঞানের জায়গায় সমৃদ্ধ হতে হলে কি করতে হয়? বেশি বেশি ফেসবুক চালাতে হয়। যত বেশি ফেসবুক চালাবেন তত বেশি পৃথিবীতে মানুষ জ্ঞানী হয়ে গড়ে উঠেছে। আমি কি রাইট না রং? রং। তাহলে জ্ঞান যদি আপনাকে সমৃদ্ধ হতে হয় তাহলে আল্লাহ তাআলার যে নীতিমালা, ইকরা পড়ো, ইকরা পড়ো, অর্থাৎ আপনি আপনার রবের নামে যখন পড়বেন আপনি জানবেন, আপনি চিন্তাশীল। আল্লাহ তাআলা কোরআনে বলে আফালা ইয়াতাফাক্কারুন, তুমি কি চিন্তা ভাবনা করবে না? আপনি যখন আপনার এই সমাজে যখন চলাফেরা করবেন চারদিকে তাকাবেন, মানুষ সম্পর্কে ভাববেন। নদী দিয়ে যখন যাবেন শুধু নদীতে আনন্দ ভ্রমণ করবেন না, বরং নদীর পানিগুলোর দিকে তাকাবেন, সমুদ্রের দিকে তাকাবেন, আসমানের দিকে তাকাবেন, গাছপালার দিকে তাকাবেন, বিভিন্ন পশু পাখির দিকে তাকাবেন, চিন্তা করবেন আল্লাহ তাআলা এগুলোকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ কি এগুলোকে অনর্থক সৃষ্টি করেছেন? না, বরং অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে। এই চিন্তার গভীরতা যত বেশি আপনি যেতে পারবেন তত বেশি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা সমৃদ্ধ হবে। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনাদের প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনাদের সফল হতে হয়, এই সমাজকে নেতৃত্ব দিতে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, সমস্যা সমাধানের ক্যাপাসিটি আপনার থাকতে হবে। শুধু সমস্যা বলে আপনি বেড়াবেন না, সমস্যা বলে বক্তব্য দিবেন না, সমস্যার পাশাপাশি সেটা সমাধানের রাস্তা আপনাকে দেখাতে হবে। আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন কারাগারে বন্দী ছিলেন তখন বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল। পরবর্তী তিনি বলেছেন যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আগামী দিনে এখানে দুর্ভিক্ষ হতে যাচ্ছে। এখন দুর্ভিক্ষ যদি হতে যাচ্ছে তাহলে এটা সমাধান হচ্ছে আমাকে যদি রাষ্ট্রের কোষাগারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি এই সমস্যাকে সমাধানের রাস্তা বের করে ফেলতে পারবো। পরবর্তী দেখা গেছে ঠিকই তিনি সেটাকে সমাধান করেছিলেন। এভাবে করে আমাদের সমাজের যত সমস্যাগুলো আছে এই সমস্যা আইডেন্টিফাইয়ের পাশাপাশি আপনাকে সমাধানের রাস্তা বের করতে হবে, তাহলে আপনি এই সমাজকে নেতৃত্ব দিতে পারবেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই নেতৃত্বের কোয়ালিটির পাশাপাশি আমাদের চারিত্রিক মাধুর্যতা থাকতে হবে। চারিত্রিক মাধুর্যতার মধ্য দিয়ে আপনি একটা জিনিসকে স্থায়ী করতে পারবেন, মানুষের মনগুলোকে হৃদয়গুলোকে জয় করে নিতে পারবেন। এটাই ইসলামের ইতিহাস, এটাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটাই সাহাবায়ে আজমাইনদের শিক্ষা। আপনি উদার হবেন, মানুষের প্রতি সহনশীল হবেন, মানুষদেরকে শ্রদ্ধা করবেন, মানুষের সেবা করে এক ধরনের আনন্দ অনুভব করবেন। আপনি অপরের কাছ থেকে গ্রহণ করবেন না, বরং অপরকে আপনি সেবা দিয়ে, অপরকে কোনো কিছু দিয়ে আপনি আনন্দ অনুভব করবেন। এই মানসিকতা সমৃদ্ধ আমাদেরকে হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখছি আপনারা নিজেদেরকে সেভাবে গড়ে তুলবেন। ছাত্র শিবির কেমন বাংলাদেশ দেখতে চায়, কেমন ক্যাম্পাস দেখতে চায়? আমরা বিগত 15 বছর যে ফ্যাসিজম দেখেছি, মানুষের উপর চাপিয়ে দেওয়ার রাজনীতি দেখেছি, সেটা আর দেখতে চায় না।